বিএনপির তরফ থেকে বলা হচ্ছে এই বছরের মধ্যেই নির্বাচন দিতে হবে এবং প্রধান উপদেষ্টা যেটা বলছেন যে আগামী মার্চের মধ্যেই নির্বাচন হওয়া সম্ভব। তবে জাতীয় নাগরিক পার্টি তারা যেটা বলছে যে তাদের যে আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি জানাচ্ছেন যে এই বছরের মধ্যে আসলে নির্বাচন করা অনেকটাই চ্যালেঞ্জের। এই যে নির্বাচনের ডামাডোল কিংবা নির্বাচনের কথাবার্তা তার মধ্যে আসলেই নির্বাচন কবে সেটা নিয়ে আসলে মানুষের মধ্যে যে আগ্রহ সেটার কিন্তু কমতি নেই। আজকে নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা করব, আপনাদের সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। বরাবরের মতো দেখে আসবো আজকে নির্বাচন নিয়ে কে কোথায় কী বলেছে। শুরুতে দেখে আসবো যে আজকে একটি জরিপ সিপিএ এর সংলাপে বক্তারা বলেছেন যে জাতীয় নির্বাচন সুষ্ঠু হতে হলে আগে স্থানীয় নির্বাচন প্রয়োজন। এছাড়াও ইনোভেশন বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠান তারা জরিপ করেছে যে চলতি বছরে নির্বাচন চান ৫৮% ভোটার। বিএনপির অন্যতম নেত্রী রুমিন ফারহানা বলেছেন এই সরকারের অধীনে নির্বাচনে ভরসা পাচ্ছি না এবং তিনি এনসিপি নিয়েও বেশ সমালোচনা করেছেন। এছাড়াও জাতীয় নির্বাচন ইসলামপন্থীদের একটি বক্স দেওয়ার ব্যাপারে একমত জমিয়তে উলামা ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমরা আসলে এসব বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে একজন অতিথিও যুক্ত হবেন। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল। যুক্ত হচ্ছি তার সঙ্গে। ভোটের ট্রেনে আপনাকে স্বাগত জামাল ভাই। আমরা শুরুতেই জানতে চাই যে সাম্প্রতিককালে তৌহিদি জনতা নামে যারা আসলে বিভিন্ন জায়গায় আন্দোলন করছে কিংবা নিপীড়নের সাম্প্রতিককালে ঘটনা ঘটছে, এরা আসলে কারা বিশৃঙ্খলা করছে এবং এই ব্যাপারে কি বিএনপি কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা এগুলো থামানোর জন্য? আপনি জানেন এই মুহূর্তে একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে। যখন জনগণের সরকার না থাকে তখন আসলে এরকম যেসব নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলো আছে এরা কিছুটা মাথাচাড়া দিয়ে ওঠে। এখনও এর ব্যত্যয় হয়নি, যেহেতু গত সরকার যে ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশে পুলিশকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছিল। এখন একদিকে আমরা দেখি পুলিশ যেন জনগণকে ভয় পায়। সেই মুহূর্তে যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তৌহিদি জনতা নামে যে সংগঠনগুলো আছে এরা আসলে তো বিভিন্ন সময় সরকারকে অস্থিতিশীল করার একটা অপচেষ্টা করে। ঠিক এই মুহূর্তে যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারটাকে তারা দুর্বল ভেবে নিয়েছে, যে কারণে তারা মনে করতেছে যে এই সময় যদি তারা সমাজের কিছুটা বিশৃঙ্খলা তৈরি করতে পারে সেই সুযোগে তারা লাভবান হতে পারে। কিন্তু বিএনপি এখানে অত্যন্ত স্পষ্টভাবে বলেছে যে বিএনপি কখনোই দেশকে অস্থিতিশীল করার কোনো পরিকল্পনাকে সমর্থন করে না। দেশের সব সময় গণতন্ত্র এবং সরকার যাতে স্থিতিশীল থাকে, এমনকি যে ফ্যাসিস্ট সরকার তাকেও ২০০৮ সালে আমরা মাত্র সামান্য কিছু সংসদ সদস্য নিয়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিল সংখ্যায় আমরা যাই হই না কেন আমরা সংসদে থাকব, সত্য কথা বলবো এবং দেশকে যেভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় তার জন্য আমরা সহযোগিতা করব। কিন্তু ফ্যাসিস্ট সরকার আমাদের সহযোগিতা নেয়নি। এই সরকারকে জামাল ভাই একটা বিষয় আমরা একটু জানতে চাই যে এই বিষয়গুলো যে ইদানিংকালে ঘটছে সেই বিষয়টা আসলে আইনশৃঙ্খলা বাহিনীরই তো নিয়ন্ত্রণ করার কথা কিংবা সরকারের। আপনারা এটা থামানোর জন্য সরকারের সঙ্গে কি বসেছেন সাম্প্রতিককালে? না, সাম্প্রতিককালে সরকার এ ব্যাপারে আমাদেরকে এখনো ডাকেনি। আমাদের ইতিমধ্যে আমাদের সঙ্গে একাধিকবার যে কথা হয়েছে তার সরকারের কিছু সংস্কার এবং আগামী নির্বাচন প্রসঙ্গে কিছু কথা নিয়ে। বর্তমানে দেশের আইন শৃঙ্খলার ব্যাপারে আমাদের সঙ্গে বসছে বলে আমার জানা নাই, যে কারণে অবশ্য এই ব্যাপারে আমাদের এই মুহূর্তে যদি সরকার না ডাকে তাইলে আমাদের সহযোগিতা করার সুযোগ নাই। আচ্ছা, একটা বিষয়, জামায়াত ছাড়াও ইসলামী বেশ কিছু দল কিন্তু আপনাদের সঙ্গে জোটবদ্ধ ছিল। সাম্প্রতিককালে বলা হচ্ছে যে ইসলামিক দলগুলো জামাত সহ তারা আরেকটি জোট করতে যাচ্ছে, অর্থাৎ একটি ভোট বক্স করতে যাচ্ছে, কি বলবেন? আসলে জামাত এবং ইসলামিক দলগুলো আমরা বলবো যে আপনারা দেখেছেন যে বিভিন্ন সময়ে জামাত বিভিন্ন দলের সঙ্গে তারা জোটবদ্ধ হয়েছে। আমি এটা মনে করি জামাত এক ধরনের তাদের নিজেদের সুবিধার্থে যখন যে সিদ্ধান্ত নেওয়া দরকার সেই সিদ্ধান্ত নিয়েছে। যেমন 1971 সালে তারা পাকিস্তানের পক্ষে ছিল, কিন্তু এখনও বলেনি যে তাদের সেই সিদ্ধান্ত ভুল বা সঠিক ছিল। ঠিক একইভাবে 1990 সালে আমাদের সাথে ছিল, তার সাথে আমাদের থেকে আবার 1996 সালে আওয়ামী লীগের সঙ্গে তারা গাঁট বেঁধেছিল এবং আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ হয়েছিল।
সেখানে বিএনপির কি অপরাধ ছিল, আওয়ামী লীগের সঙ্গে কোন স্বপ্ন নিয়ে গিয়েছিল, সেইটা কিন্তু জাতির কাছে এখনো উন্মুক্ত করেনি। ঠিক একইভাবে 2001 সালে আবার আমাদের সঙ্গে এসে জোটবদ্ধ হয়ে নির্বাচন করে বিপুল ভোটে তারা 2টা মন্ত্রণালয় নিয়েছিল। আমি বলবো জামাত অত্যন্ত সুবিধাবাদী, যখন যেখানে গেলে তারা সুযোগ সুবিধা পাবে এরকম একটা প্রত্যয় নিয়ে তারা আগাচ্ছে। আচ্ছা, তাহলে বাকিরা অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ কিংবা জমিয়তে উলামা তারা কেন আসলে বিএনপিকে ছেড়ে আসলে অন্যদিকে যাচ্ছে, কি মনে হয়? তারা এই সময় মনে করতেছে যে ইসলামিক দলগুলো যদি ঐক্যবদ্ধ হতে পারে তাইলে তাদের একটা ভোট ব্যাংক আছে। যেমন কেউ কেউ বলে যে আমরা ভোটের সাথে বেহেস্তের চাবি দেব, আবার কেউ বলে যে আমরা কোরআনের আইন প্রতিষ্ঠা করব। এ কারণে আমাদের দেশের ধর্মভীরু মুসলমানদেরকে তারা একটা ঐক্যবদ্ধ করার চেষ্টা চালাচ্ছে। কিন্তু আমাদের দেশের মানুষ ধর্মভীরু হলেও তারা রাজনীতি সম্পর্কে অত্যন্ত সচেতন। আমরা বিশ্বাস করি জামাত এবং ইসলামিক দলগুলো যে কোনো প্রলোভনী দেখাক না কেন, আমাদের মানুষরা তাদের গণতন্ত্রের প্রতি আস্থাশীল। এবং আমি বিশ্বাস করি বারবার বাংলাদেশের গণতন্ত্র যখনই হোঁচট খেয়েছে, ঠিক সেই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে। ঠিক যতগুলো ইসলামিক দলই ঐক্যবদ্ধ হোক না কেন, গণতন্ত্রকামী মানুষগুলো যেভাবে বিএনপির সাথে আগেও ছিল এখনো সেভাবে আছে, এখনো থাকবে। তবে একটা বিষয় আসলে বলা হচ্ছে, যেমন আজকে একটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে প্রেস ক্লাবে, সেখানে বলা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন যদি হয় সেটা ধরে আসলে বোঝা যাবে যে জাতীয় নির্বাচন কতটা সুষ্ঠু হবে। এই বিষয়ের সঙ্গে আপনি একমত কিনা সেই বিষয়টা আমরা জানবো। তবে তার আগে নিব ছোট্ট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। আবারও স্বাগত বুটি ট্রেনে। আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল। জামাল ভাই, আবারও স্বাগত। আমরা বিরতির আগে যে এটা নিয়ে কথা বলছিলাম, যে বলা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা যদি আগে দেয়া যায় সেক্ষেত্রে জাতীয় নির্বাচন আসলে কোন দিকে যাবে কিংবা সুষ্ঠু হবে কিনা সেটা বোঝা যাবে। আপনি কি এটার সঙ্গে একমত কিনা? না, আমি এর সঙ্গে সম্পূর্ণভাবেই দ্বিমত পোষণ করছি। আপনি দেখেছেন যে ইতিপূর্বে বাংলাদেশে একাধিকবার তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকারের আওতায় নির্বাচন সুষ্ঠু হয়েছে। সুতরাং এই জাতীয় নির্বাচনের পূর্বে যারা স্থানীয় নির্বাচন দিতে চায়, আমি মনে করি তারা একটা ধ্রুব সন্ধি নিয়ে আগাচ্ছে। কারণ বাংলাদেশে এই মুহূর্তে ফ্যাসিস্ট হাসিনার দল কোনোভাবেই মাঠে নাই। ফ্যাসিস্ট হাসিনার যে সকল লোকজন এই মুহূর্তে মাঠের বাইরে আছে তাদেরকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তাদের দোসররা এ ধরনের একটি পরিকল্পনা করেছে বলে আমরা প্রথম থেকেই লক্ষ্য করে আসছি। কারণ যখনই স্থানীয় সরকার নির্বাচন দিবে সেই সময় শেখ হাসিনার ফ্যাসিস্ট যে গ্রাম থেকে যুবলীগ, ছাত্রলীগ, যে হাতুড়ি লীগগুলো ছিল, এরা আবার মাঠে নামবে এবং দেশকে একটা অস্থিতিশীল পর্যায়ে চলে যাবে। আমরা মনে করি যে স্থানীয় সরকার নির্বাচন যদি এরা যদি জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারবে, সকল রাজনৈতিক দল সহযোগিতা করলে, এবং আমি আশা করি গত 17 বছর ধরে এদেশের মানুষ যে ভোট দিতে পারে নাই, মানুষ একটি জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য অত্যন্ত উন্মুখ হয়ে বসে আছে। কারণ তারা চায় বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হোক। জনগণের মতামতের ভিত্তিতে যে সরকার আসবে সেই সরকার জনগণের সরকার, এবং জনগণের সরকার আসলে স্থানীয় সরকার সুষ্ঠু করার জন্য তাদের দায়বদ্ধতা। আপনি জাতীয় নির্বাচনটা আগে যান, আমরা একটু জানতে চাই। আপনি বলছিলেন আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগ, যুবলীগ, তাদের কথা বলা হচ্ছে যে তারা যখন ক্ষমতায় ছিল তখন চাঁদাবাজি তাদের নেতৃত্বে হতো। এখন অবশ্য অনেকে বিএনপিকে দোষ দিচ্ছে, কি বলবেন? এই মুহূর্তে আমাদের বিএনপির 2-1 লোক যারা অতি উৎসাহী হয়ে সমাজে 2-1 জায়গায় নৈরাজ্যের সৃষ্টি করার একটি অপচেষ্টা করেছে। আপনি দেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 5 তারিখের পরই 6 তারিখ থেকে সারা বাংলাদেশে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মিটিং করে যাচ্ছেন এবং প্রত্যেক জায়গায় অত্যন্ত দৃঢ় কণ্ঠে সে বলছেন কোনোভাবেই কোনো অন্যায় কাজের সঙ্গে যদি বিএনপির কোনো নেতাকর্মী জড়িত থাকে তাকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, এবং প্রতিদিনই সেই সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে। আমরাও প্রতিদিন এলাকায় যাচ্ছি, কোনো ধরনের কোনো অপচেষ্টা বিএনপির নেতাকর্মীরা যদি কোথাও করে তাদেরকে আমরা ছাড় দিচ্ছি না। কারণ সারা বাংলাদেশে আমাদের ইতিমধ্যেই আপনারা আরও লক্ষ্য করেছেন যে আমরা একটি বর্ধিত সভা সম্পন্ন করেছি। সেখানে সারা বাংলাদেশের উপজেলা লেভেলের নেতারা বক্তব্য রেখেছে এবং তাদের একই বক্তব্য ছিল যে সারা বাংলাদেশে বিএনপির নেতাকর্মীদের উপরে কেউ
কোনো অপকর্ম করে আওয়ামী লীগের নেতারা এখনও বিএনপি নেতাকর্মীদের সহযোগিতায় তারা বিএনপির উপর একটি দোষ চাপানোর অপচেষ্টা করছে। কিন্তু বিএনপির কেন্দ্রীয়ভাবে অত্যন্ত আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে কোনো চাঁদাবাজির সঙ্গে বিএনপির নেতাকর্মীরা জড়িত থাকবেন। আপনারা দেখেছেন ইতিমধ্যে যারা ধরা পড়েছে তার মধ্যে বিএনপির বাইরের লোকজনের সংখ্যা কম না। কারণ যারা পুলিশ যাদেরকে গ্রেপ্তার করেছে কেউ জামাত, কেউ আগের ফেসিস্ট হাসিনার দোসর বা ছাত্রলীগ বা যুবলীগ ছিল, তারা বিএনপি নাম ধারণ করে কোথাও কোথাও অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। সত্যিকারে বিএনপি বলা হচ্ছে যে এই যে চাঁদাবাজি যারা আসলে করছে তাদের ঠিকমতো আসলে ধরা যাচ্ছে না, কিংবা তারা ধরাছোঁয়ার বাইরে আছে। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। কি মনে হয় এটা আসলে কেন ঘটছে? এটা একটা শ্রেণী যারা শেখ হাসিনা, আপনি দেখেছেন যে দিল্লি থেকেও মাঝে মাঝেই তিনি উস্কানি দিচ্ছেন এবং বিভিন্ন মিডিয়ায় এসে তিনি বক্তব্য রাখছেন। এবং আমাদের গাজীপুরের যে মেয়র ছিলেন তার একটা বক্তব্য আমরা অত্যন্ত সমালোচনার চোখে দেখি, এবং তিনি বলেছেন যে তারা যদি বাংলাদেশে দিনে নিরাপদ না থাকে, রাতে দেশের মানুষকে নিরাপদ রাখবে না। সুতরাং এটা তারই ধারাবাহিকতা। এ ব্যাপারে তো তারা ওপেন সিক্রেট নিজেরা নিজেদেরকেই সিদ্ধান্ত দিচ্ছে যে মানুষকে যাতে অনিরাপদ করা যায় তার জন্য তারা একটা ভূমিকা নিয়েছে। এবং এরাই কিন্তু 28 অক্টোবর সেই প্রধান বিচারপতির বাড়িতে আক্রমণ করে বাংলাদেশটাকে একটা অস্থিতিশীল অবস্থায় নিয়ে যাচ্ছে। কিন্তু জামাল ভাই, একটা বিষয় আসলে লোকমুখে আসলে শোনা যাচ্ছে, কিংবা অনেক দলের আসলে কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগের পুনর্বাসন আসলে বিএনপি করবে। এছাড়া এর কারণ তারা যেটা বলছেন যে বিচার নিয়ে আসলে বিএনপির পক্ষ থেকে কথাবার্তা কম, নির্বাচন নিয়ে বেশি। আসলে কি তাই? একেবারেই না। কারণ বিচার করতে হলে বিচার একটা সময় সাপেক্ষ ব্যাপার। কারণ তদন্ত হতে হবে, তদন্তের পরে প্রতিবেদন আসবে, চার্জশিট আসবে, যারা যারা দোষী তাদের বিরুদ্ধে পুলিশ রিপোর্ট আসবে, তারপরে তো বিচার প্রক্রিয়া শুরু হবে। সুতরাং এটা যেহেতু একটু সময় সাপেক্ষ, সুতরাং তার জন্য অনির্দিষ্টকাল কখন কার পুলিশ রিপোর্ট আসবে, প্রতিবেদন আসবে, কাকে দোষী সাব্যস্ত করে তার বিচার কার্যক্রম শুরু হবে, তার জন্য তো একটা জাতি অপেক্ষা করতে পারে না। কারণ একটা জাতির বিচার ব্যবস্থা অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং সেটা ধারাবাহিক একটা, যখন গণতান্ত্রিক সরকার, জবাবদিহি সরকার আসবে তখন নিশ্চয়ই তাদের বিচার ব্যবস্থা স্বচ্ছ হবে। কিন্তু তার আগে জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়া অত্যন্ত জরুরি। সেই দিকেই বিএনপি তাদের মনোনিবেশ করতেছে এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছে যে বাংলাদেশের মানুষ জনগণের সরকার চায়। দীর্ঘদিন ধরে তারা ভোটের অধিকার থেকে বঞ্চিত, তারা তাদের ভোটাধিকার ফেরত চায়। জামাল ভাই, একটা বিষয় যে আসলে এই যে সামনের যে নির্বাচন, অর্থাৎ এই আগামীতে যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনে কি আপনারা আওয়ামী লীগকে দেখতে চান? এইটা একেবারে আসলে বাংলাদেশে আইন, আওয়ামী লীগের একটা ব্যাপার, আওয়ামী লীগের এখন পর্যন্ত বিচার হয়নি। যদি আমরা মনে করি বর্তমান নির্বাচন কমিশন তাদের ব্যাপারে, এবং আপনি জানেন যে ইতিমধ্যেই আন্তর্জাতিক মানবাধিকার আদালত থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। তারা যদি সেখানে নিষিদ্ধ ঘোষিত হয় তাহলে অবশ্যই তারা আসতে পারবে না। আর নিষিদ্ধ ঘোষিত না হলে আওয়ামী লীগের যারা যারা অপরাধী তাদেরকে তো কোনোভাবেই নির্বাচনে আমরা আশা করি না তারা এমনকি জনসম্মুখে আসুক অপরাধীরা, ফেসিস্টরা, তা আমরা প্রত্যাশা করি না। তারপরে যদি যারা অপরাধের সঙ্গে জড়িত ছিল না তারা জনগণের কাছে ক্ষমা চায়, জনগণ তাদেরকে ক্ষমা করে, সেক্ষেত্রে তো আসলে আমাদের কিছু বলার নাই। কিন্তু ব্যক্তিগতভাবে বা দলীয়ভাবে আমরা কোনোভাবে আওয়ামী লীগের পুনরাবৃত্তি মাঠে আসুক তা আমরা চাই না। জামাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। নিব ছোট্ট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। আবারও স্বাগত। আপনারা দেখছেন ভোটের ট্রেন। এবার দেখে আসবো সংসদীয় আসন পরিক্রমা। আজ আমরা কথা বলবো খুলনা 6 আসন নিয়ে, যেটা সংসদীয় আসন
4। কয়রা এবং পাইকগাছা উপজেলা নিয়ে এই সীমানা গঠিত এবং মোট ভোটার এখানে আছেন 4,05,320 জন এবং এর মধ্যে পুরুষ ভোটার আছে 2,04,051 জন এবং নারী ভোটার কিছুটা কম 2,01,267 এবং তৃতীয় লিঙ্গের ভোটার আছেন একজন। আজকে ভোটের নানা বিষয় নিয়ে কথাবার্তা হলো, তবে মোদ্দা কথা এই যে আগামী দিনের যেই বাংলাদেশ, সেখানে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি নতুন কিংবা একটি রাজনৈতিক দল আসলে দেখতে চান এই দেশের জনগণ এবং আগামী দিনে কোন দল আসলে আসে সেটাই দেখার অপেক্ষায় আছে এই দেশের ভোটার। শেষ করব আজকের ভোটের ট্রেন। আগামীকাল নতুন কোনো বিষয়ে আলোচনা হবে, সে পর্যন্ত শুভকামনা।